এরপর দেখানো হয় অ্যাডলাইন একটি ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল এবং সে তাকে বলে, আমি কখনোই আমাদের গ্রামের মেয়ের মতো না, আমি খুবই আধুনিক, আমি খুবই মডার্ন একটা মেয়ে। আমি চাই না আমার জীবনটা সারা জীবন কারোর জন্য রান্না করে এবং ঘরের কাজকর্ম শিখে আমার জীবনটাকে অতিবাহিত করি। আমি একজন মডার্ন মেয়ে, আমি চাই শহরে যেয়ে ভালো কিছু করতে, আমি একজন বড় ফটোগ্রাফার হতে চাই। কিন্তু এইদিকে তার মা তাকে একজন ভালো হাউস ওয়াইফ হতে বলে, কিন্তু সে হাউস ওয়াইফ হতে চায় না। এই জন্য মামির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর দেখানো হয় যে অ্যাডগুইনের সাথে অ্যাডলাইনও সেখানে ছিল এবং সে একটা কাটা মানুষের ছবি তুলছিল। এরপর অ্যাডকে দেখানো হয় যে খুবই খুশি ছিল অ্যাডলাইনের সঙ্গে। তখন অ্যাড বলে, আজ আমি অনেক খুশি, এখন আমার মনে হচ্ছে আমার একটা পরিবার তৈরি করা উচিত, চলো আমরা এখনই আমাদের একটা পরিবার তৈরি করি। কিন্তু অ্যাডলাইন এতে তাকে সম্মতি দেয় না। সে বলে, আমি এখন এগুলোর জন্য প্রস্তুত না। এই বলে সে অনেক রাগারাগি করে। তখন অ্যাড তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? পরে অ্যাডলাইন বলে তার মা তাকে হাউস ওয়াইফ বানানোর জন্য ইলানোর অ্যাডামসের বাড়িতে পাঠাতে চায়। সেখানে গেলে সে ঘরের অনেক কিছু শিখবে, কিন্তু সে সেটা কখনোই করতে চায় না। যা শুনে অ্যাড বলে, হ্যাঁ তুমি ঠিকই করেছো, তোমার যা ভালো তুমি সেটাই করবে। তারপরেও বাধ্য হয়ে অ্যাডলাইনকে অ্যাডামসের বাড়িতে যেতে হয়। সেখানে অনেক বয়স্ক লোক ছিল এবং তারা খুব মজার মজার রান্নাও করেছিল, যা খেয়ে সবাই অনেক খুশি এবং তারা খুব অদ্ভুত ভাবে খাবারগুলো খাচ্ছিল, যা দেখে অ্যাডলাইনের মোটেও ভালো লাগছিল না। তারপর ইলোনার অ্যাডাম সবাইকে শিখাচ্ছে কিভাবে একজন ভালো গৃহিণী হওয়া যায়, যা দেখে অ্যাডলাইন প্রত্যেকটা কাজের বিপরীত রিয়াকশন দেয়, যা মোটেও অ্যাডামসের ভালো লাগে না। তখন অ্যাডামস বলে, আমি দেখছি তুমি শুরু থেকে কেমন যেন আচরণ করছে, তোমার যদি ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যাও। এই কথা শুনে অ্যাডলাইন অনেক রেগে যায় এবং যাওয়ার সময় তাকে অভিশাপ দিয়ে বলে যে তুমি যদি মরে যাও আমি তোমার ফেয়ারওয়েলে কাঁদবো না, বরং আমি তখন হাসবো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দৃশ্যে দেখি এলেনর অ্যাডাম সত্যি মারা গিয়েছে এবং তার ফেয়ারওয়েলে সবাই আছে, যা দেখে অ্যাডলাইনের আনন্দ হয়। এরপর অ্যাড একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখনই অ্যাডলাইন এসে তাকে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আমার ফটোগ্রাফারের জন্য নিউ ইয়র্ক সিটিতে যাচ্ছি, সেখানে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, সেই চাকরিটা পেয়ে গেলে আমি এখানেই থেকে যাব। যা শুনে অ্যাড খুশি হয়, কিন্তু সে বলে, তোমাকে ছাড়া আমি এখানে একা একা কি করব, আমি কার সাথে থাকবো? তখন অ্যাডলাইন তাকে অনেক কিছু বোঝায়। এরপর সে তাকে একটি বই দেয়। বইটি ছিল ক্রিস্টিন নামের একটি মহিলার। সেই বইটি দেখে অ্যাডের খুব ভাল লাগে এবং তার নিজের মধ্যে অদ্ভুত ধরনের অনুভূতি হতে শুরু করে। এরপর অ্যাডলিন তাকে এলসার একটা কমিক্স বই দেয়, যা দেখে তার অনেক ভালো লাগে। এই দুইটাই সে নিজের কাছে রেখে দিয়েছিল। এরপর অ্যাডলাইনকে ড্রপ করে দেওয়ার জন্য তারা গাড়িতে ছিল, কিন্তু অ্যাড গাড়ি থামায় না। সে তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কারণ সে তার সাথে সংসার করতে চায় এবং তারা একটা পরিবার তৈরি করতে চায়। কিন্তু অ্যাডলাইন এতে রাজি ছিল না। সে বলে, আমি তোমার সাথে এসব করতে পারবো না, আমি তোমার সাথে সংসারও করতে পারবো না। যা শুনে অ্যাড বলে, আগে আমি অনেক ভয় পেতাম সংসার করার জন্য এবং আমার বাচ্চা কাচ্চা হবে বলেও আমি ভয় পেতাম, কিন্তু এখন আমি তোমাকে অনেক ফিল করি, তোমার চুলের গন্ধ আমাকে পাগল করে ফেলে, আমি চাই তোমার সাথে সংসার করতে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এতে অ্যাডলাইন মোটেও রাজি হচ্ছিল না এবং বলে, প্লিজ আমাকে জোর করো না, আমি এইসব করতে রাজি না। যা শুনে অ্যাডের মন খারাপ হয়ে যায়। তখন অ্যাডলাইন বলে, তুমি চাইলে এমন কিছু মানুষের সাথে এসব কিছু করতে পারো যারা তোমাকে কখনোই না বলতে পারবে না। যা শুনে অ্যাড অনেক অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, কাদের সাথে? তখন অ্যাডলাইন বলে, তুমি চাইলে মৃত মানুষের সাথে এগুলো করতে পারো, তাহলে তারা তোমাকে কখনোই না করবে না। এটা শোনার পর অ্যাড বলে, হ্যাঁ আমি এটা ভেবেছিলাম, কিন্তু আমি কখনো সাহস করে উঠতে পারিনি। এরপর তারা দুজন মিলে একটি কবরস্থানে যায়। সেখানে গিয়ে অ্যাডলাইন তাকে এলোনার অ্যাডামসের কবর দেখায় এবং বলে, এই মহিলাটি এক সপ্তাহ আগে মারা গিয়েছে, আর পাশে দেখো এটা কার কবর? তোমার মায়ের কবর, তোমার মা এটাই চাই তুমি ওকে নিয়ে যাও। যা শুনে অ্যাড অনেক প্রভাবিত হয় এবং কবর খুলে এলোনার অ্যাডামসকে তার বাসায় নিয়ে যায়। এরপর লাশটিকে বাসায় এনে তার ঘরে একটি স্ট্যান্ডারের ওপর শুয়ে রাখে এবং তাকে পর্যবেক্ষণ করতে থাকে। পর্যবেক্ষণ করতে করতে অ্যাড সেই মহিলার সাথে বাজে কাজ করতে শুরু করে। সেই বাজে কাজটা তার জন্য অনেক ভালো লাগছিল, কারণ তার জীবনের প্রথমবারের মধ্যে এরকম একটা কাজ সে করেছিল। এরপর সে তার মায়ের একটা পারফিউম এনে তার গায়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এইদিকে আমরা এডলাইনকে দেখি যে নিউ ইয়র্ক সিটিতে চলে গিয়েছে। সে এমন একটি ঘর ভাড়া নিয়েছে যেখানে কোনো আলো ছিল না, হিটার ছিল না, কিছুই ছিল না। সে সারা রাত ঠান্ডায় জমে মরছিল। তখন সে আর সহ্য না করতে পেরে ঘরের মালিকের কাছে যেয়ে বলে, আমাকে একটা ভালো রুম দাও। কিন্তু ঘরের মালিক বলে, তোমার যে টাকা সেই টাকাতে তুমি এর চেয়ে আর ভালো কোনো ঘর পাবে না। এরপর অ্যাডলাইন মিস্টার উইজি নামের একজন ব্যক্তির সাথে দেখা করতে যায়, যার সাথে তার ইন্টারভিউ ছিল। সেখানে সে দেরি করে পৌঁছিয়েছিল আর তার ইচ্ছার কথা বলে। সে বলে, আমি একজন ভালো ফটোগ্রাফার হতে চাই, আর আমি এমন অদ্ভুত অদ্ভুত ধরনের ছবি তুলেছি যা কেউ সহজে নিতে পারবে না, আপনি চাইলে এগুলো দেখতে
পারেন। তারপর সে মিস্টার উইজিকে তার ফটোগ্রাফিগুলো দেখায়, কিন্তু মিস্টার উইজি এগুলো দেখে অবাক হয়। তখন মিস্টার উইজি বলে, তুমি এগুলো কোথায় পেয়েছো, এগুলো কি সত্যি? যা শুনে অ্যাডলাইন বলে, হ্যাঁ এগুলো সত্যি। তখন উইজি বলে, তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? তখন আর অ্যাডলাইন কিছুই বলতে পারে না। যা দেখে মিস্টার উইজি হেসে ওঠে এবং বলে, তুমি এগুলো আমার সাথে মিথ্যা বলছো, এগুলো কখনোই সত্যি হতে পারে না। এরপর আগে সে তার রুমে ফিরে আসে এবং ঠান্ডার চোটে সে আবারও রুম মালিকের কাছে যায় এবং তাকে খুব বাজেভাবে মেরে আবারও সে নিজের শহরে ফিরে আসে। সে যখন তার বাড়িতে ঢুকে তখন তার মা তাকে দেখে ফেলে এবং খাওয়ার সময় তাকে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে, তুমি একা ওইখানে থাকতে পারবে না, এখনো সময় আছে, তুমি ঘরে কাজকর্ম শিখে বিয়ে করে ফেলো এবং একজন ভালো গৃহবধূ হও। কিন্তু অ্যাডলিন এসবের দিকে কান দেয় না। এরপর সে ভাবে যেহেতু তাকে গৃহবধূ হতে হবে, কেননা সে অ্যাডের সঙ্গেই হোক। এরপর সে সোজা অ্যাডের পাশে চলে যায়, যে তাকে কিস করতে শুরু করে। অ্যাডলাইনকে দেখে অ্যাড খুশি হয় এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা যখন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল তখন অ্যাড তাকে হঠাৎ করে ছেড়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। যা দেখে অ্যাডলাইন অনেক অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি তো আমার সাথে এগুলো করতে চাচ্ছিলে, তাহলে এখন তুমি কেন আমার সাথে এগুলো করতে চাচ্ছ না? তখন অ্যাড বলে, তোমার শরীর অনেক গরম। আসলে প্রথমবারের মতো যখন সে কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছিল সে শরীরটা ছিল ঠান্ডা, আর সেটাই তার মনে ধরে গিয়েছে। এখন জীবিত মানুষের উষ্ণ শরীর তার আর মনে ধরছে না। এই জন্য অ্যাডলাইনকে একটি বড় ড্রামে বসায় এবং তার গায়ে বরফ ঢেলে দেয়। এরপর তারা কি করবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরের পর্বটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে ফ্রাঙ্ক এবং তার মা বার্নাইস কথা বলছিল। আসলে ফ্রাঙ্ক চাচ্ছিল যে একটা থ্যাঙ্কসগিভিং পার্টি করবে, কিন্তু তার মা রাজি হচ্ছিল না। তারপর অনেক কথা বলে তাকে রাজি করানো হয়। শেষমেশ বার্নাইস রাজি হয়ে যায় এবং তাদের কি কি দরকার সেটা নিয়ে একটা লিস্ট করে। এরপর সিন চলে যায় যখন ফ্রাঙ্ক তার মায়ের সাথে দেখা করতে তাদের দোকানে যায়। সেখানে গিয়ে তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে তার মাকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে সে দেওয়ালে রক্ত দেখতে পায়, যা দেখে সে ঘাবড়ে যায়। এরপর সে তার মাকে পাগলের মতো খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা বক্স দেখতে পায়, যেটা দেখে তার সন্দেহ হয় যে অ্যাডগুইন হয়তো তার মায়ের সাথে বাজে কিছু করেছে। ফ্রাঙ্ক এবং শরীফ মিলে অ্যাডের বাড়িতে যায় খোঁজ নিতে, আর সেখানে যা দেখে তা ছিল ভীষণ ভয়ানক। বাড়িটি সম্পূর্ণ বিশৃঙ্খলা, চারপাশে মাছির ঝাঁক উড়ে বেড়াচ্ছিল, পুরো ঘরে গন্ধ ছড়িয়ে আছে, মানুষের দেহের অংশ, নাড়ি ভুঁড়ি এদিক ওইদিক ছড়ানো ছিটানো রয়েছে এবং মানুষের চামড়া দিয়ে তৈরি করা মুখোশগুলো সাজানো রয়েছে। এছাড়াও সে ঘরের মধ্যে মহিলাদের চামড়া ঝোলানো ছিল, আর একটি পাতিলে একটি হৃদয় রান্না করা হচ্ছিল, যা দেখে সেখানে সাংবাদিকরা আসতে শুরু করে এবং সে বাজে সব জিনিসের ছবি তুলতে লাগে। এদিকে ফ্রাঙ্কো বসে বসে ভাবে যে তার মা কোথায় গিয়েছে। তারপর তার হঠাৎ মনে পড়ে যে পুরো বাড়ি খোঁজা হয়েছে, কিন্তু বাড়ির বাইরে স্টোর রুমটা এখনো দেখা হয়নি। তাই সে দৌড় দিয়ে স্টোর রুমে যায়। সেখানে অনেক খোঁজাখুঁজির পর সে একটা লাশ দেখতে পায়, যেটা মুন্ডহীন অবস্থায় ঝুলানো ছিল, আর কিছু প্রাইভেট অঙ্কগুলো কাটার অবস্থায় ছিল, যা দেখে ফ্রাঙ্ক হতবাক হয়ে যায়। সে বুঝে যায় এটাই তার মা। এরপর সেখানে অ্যাড চলে আসে এবং ভাবে তার বাড়ির সামনে এত পুলিশ কেন। সে এমন ভাব করে যে সে আসলে কিছুই জানে না, আসলে সে কিছুই জানতো না। তখন শরীফ তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করেছো? তোমার মধ্যে শয়তানের দুনিয়াতে আছে, এটা তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু অ্যাড সবকিছু অস্বীকার করে, বলে আমি কিছুই করিনি। এরপর ফ্রাঙ্ক এসে রাগে অ্যাডের উপর হামলা করে এবং তাকে মারধর করে। এরপর অ্যাডলাইনকে দেখানো হয়। অ্যাডলাইনকে দেখে মানুষ ফিসফিস করে, কারণ সবাই জানতো অ্যাডলাইন আর অ্যাডের মধ্যে সম্পর্ক আছে। কিন্তু অ্যাডলাইন এসব কিছু অস্বীকার করে। সে বলে, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, তার সাথে আমি একদিন শুধু দেখা করেছিলাম, এরপর থেকে তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, আর আমি তাকে ভালো করে চিনিও না। সে যা করেছে তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, আর আমিও তার একজন শিকার হয়েছি। সে এসব কিছু প্রেসের কাছে বলে, কিন্তু প্রেস বলে, তুমি কি তার সাথে কোনোদিন রাত কাটিয়েছো? যা শুনে অ্যাডলাইন অনেক বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর সে সেখান থেকে চলে যায়। এইদিকে শরীফ অ্যাডের স্বীকারোক্তি নিচ্ছিল। তখন শরীফ তাকে কিছু খাবার দেয়, কিন্তু খাবারটা তখন তার কাছে ভালো লাগে না। তাই শরীফ তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো মানুষের মাংস রান্না করে খেয়েছো? তখন অ্যাড বলে, আমি এগুলো কখনোই খাইনি। তারপর তাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তোমার বাড়িতে এগুলো কেন রান্না হচ্ছিল? যা শুনে সে অস্বীকার করে এবং বলে, আমি এগুলো কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তখন শরীফ বলে, তোমার বাড়িতে যেগুলো পাওয়া গিয়েছে তাহলে এগুলো কি মিথ্যা? তখন অ্যাড বলে, আমাকে যদি প্রমাণ করতে চাও তাহলে তুমি আমাকে লাই ডিটেকটিভ মেশিনের মাধ্যমে পরীক্ষা করে নিতে পারো। যা শুনে শরীফ তাকে লাই ডিটেকটিভ মেশিনের মাধ্যমে তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়। লাই ডিটেকটিভ মেশিনের মাধ্যমে যখন তাকে প্রশ্ন করা হয়, তুমি কি এসব খুন করেছো? সে তখন বলে, না, আমি এসব কিছুই করিনি, আমি এসব সম্পর্কে কিছুই জানি না। তার প্রত্যেকটা কথা সত্য প্রমাণিত হয়, যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তারা ভাবে এটা কিভাবে সম্ভব, যার বাসা থেকে এত কিছু পাওয়া গিয়েছে কিন্তু সে বলছে সে কিছুই করেনি এবং লাই ডিটেকটিভ মেশিনে তা প্রমাণও হয়েছে। এরপর সিন চলে
চলে যায় চার্চে, যেখানে মহিলাদের বডির অংশের জন্য প্রার্থনা করা হচ্ছিল। এরপর শরীফের বাড়িতে একটা পার্টি রাখা হয়, যেখানে শরীফ তার ওয়াইফের জন্য একটি গিফট এনেছিল। গিফটটি ছিল টার্কি, যেটা দিয়ে আসলে মাংস কাটা হয়। এরপর সেখানে ফ্রাঙ্ক আসে। এরপর শরীফ তার বউকে বলে আমি তাকে দাওয়াত দিয়েছি। এরপর তারা খেতে বসে। খাওয়ার সময় যখন টার্কি দিয়ে বড় মুরগির পিস কাটা হচ্ছিল, তখন ফ্রাঙ্ক হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। আর সে মুরগির জায়গায় সেখানে সে তার মাকে দেখতে শুরু করে। আর সে মাংসটা কাটছিল এডকুইন, যা দেখে সে অনেক ঘাবড়ে যায়। এরপর সিন এখানে কাট হয়ে যায়। এরপর সিন চলে যায় 1858 সালে। সে অনেক বেশি মদ্যপান করে ফেলেছিল। এখানে ফ্রাঙ্ক অনেক কষ্ট পাচ্ছিল আর শরীফকে বলে আমি কখনোই এডকিনকে ক্ষমা করব না। আর ও আমার মাকে যেভাবে কষ্ট দিয়েছে এবং অন্যদেরকে যেভাবে কষ্ট দিয়েছে তাদের মতো করেও আমি তাকে কষ্ট দেব। এরপর দেখানো হয় অ্যাডের জিনিসপত্র সব নিলামে দেওয়া হচ্ছিল। সেখানে অ্যাডলাইন অ্যাডের গাড়ির নিলাম শুরু করে। এরপর ফ্রাঙ্ক অ্যাডের বাড়ি দেখানোর জন্য মানুষদের টিকিট কেটে দেখতে উৎসাহিত করতে শুরু করে, যা দেখে শরীফ বলে এই সব কিছু কি শুরু করেছো তুমি, এগুলো বন্ধ করো। তখন ফ্রাঙ্ক তাকে হুমকি দেয় তুমি এটা কখনোই করতে পারবে না, আর যদি তুমি এগুলো বন্ধ করতে চাও তাহলে 200 মানুষ তোমাকে মেরে ফেলবে। পরের মুহূর্তে দেখা যায় অ্যাডের বাড়ি সম্পূর্ণভাবে পুরো ছাই হয়ে গিয়েছে। যখন ফলস ডিটেকটিভ মেশিনে তার অপরাধ প্রমাণিত হয় না, তখন অ্যাডকে মানসিক হাসপাতালে রাখার নির্দেশ দেয় কোর্ট থেকে। কারণ আমরা আগেই জানি অ্যাডের গুরুতর মানসিক রোগ ছিল। সে যা কিছু করতো সবই মানসিক রোগের কারণে করতো। তাকে যখন মানসিক হাসপাতালে রাখা হয়, সে স্বাভাবিক মানুষের মতো আচরণ করে। এরপর নার্স সল্টি একটি খাম নিয়ে অ্যাডের কাছে আসে এবং তাকে বলে তোমার ঘরের জিনিসপত্র সব নিলামে বিক্রি হয়েছে এবং এই জন্য তুমি এখন $300 পেয়েছো। এরপর সল্টি তার কাছ থেকে $50 চাই আর বলে বাকি টাকা দিয়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। তখন অ্যাড 3টা গামা রেডিও আনতে বলে আর সাথে করে কিছু অন্তবাস আনতে বলে। এতে সল্টি রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এইদিকে একটি রেডিও অ্যাড এলসা কোয়ের কাছে পাঠায়। সে এখন একটি জেলখানায় বন্দী অবস্থায় ছিল। তার স্বামী মারা যাওয়ার পর সবাই তাকে ডাইনি বলে পুলিশের হাতে ধরিয়ে দেয়। সে রেডিওর সাথে একটি চিঠিও ছিল। অ্যাড তার প্রশংসা করে বলে আমি তোমার কাজের অনেক বড় ফ্যান আর আমি তোমার সাথে কথা বলতে চাই। এরপর তারা রেডিও দিয়ে কথা বলতে শুরু করে। অ্যাড বলে তোমার যেরকম একটা শখ আছে সেই রকম শখ আমারও আছে। তখন এলসা সবকিছু তাকে বুঝিয়ে বলে যে তুমি যা কিছু জানো সবই মিথ্যা। ওরা আমাদের দেশকে ধ্বংস করতে চায় এবং আমাদেরকে শয়তান হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দেয়। নিজেদের খারাপ কাজগুলোকে লুকায় রাখতে চাই। এরপর এলসা তাকে বলে আমি তোমাকে চিনি, তুমি মিস্টার এডকিন। তখন এডকিন বলে লোকে বলে আমার নাকি রক্ত দেখলে আমার আত্মা শান্তি হয়। যদি তাই হয় তাহলে আমি কেন রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাই? আসলে একদিন তার মা যখন শুকরের মাংস কাটছিল তখন সে তা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। কথা বলা শেষ হওয়ার পর একজন এলসার কাছে আসে এবং তার কাজের জন্য তাকে দোষারোপ করতে থাকে, যা শুনে সে ভয় পেয়ে আত্মহত্যা করে। এদিকে অ্যাড অন্তবাস পরে নাচ গান করছিল। অন্য একটি রেডিও অ্যাড পাঠায় ক্রিস্টিনের কাছে, যার ছবি দেখলেই তার অন্যরকম অনুভূতি হতো, কারণ অ্যাড নিজেকে সবসময় ট্রান্সসেক্সুয়াল ভাবতো। এরপর সে রেডিও খুলে এডকিনকে নক করে। এডকিন তখন তার সাথে কথা বলে এবং তাকে বলে তুমি হয়তো আমাকে চেনো, মানুষ আমাকে শয়তান নামে চিনে, যা শুনে সে অনেক অবাক হয়ে যায়। তারপর বলে তুমি কেন আমাকে ফোন করেছো? তখন এডকিন বলে আমার ডক্টর মনে করে আমি ট্রান্সসেক্সুয়াল, আর যেহেতু তুমি নিজে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছো তাই তোমার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে আর আমি তোমার বিষয়ে অনেক কিছু পড়েছি। তখন ক্রিস্টিন বলে তোমার কি করে মনে হলো যে তুমি ট্রান্সসেক্সুয়াল? তখন সে তার কিছু অভিজ্ঞতার কথা তাকে বলে। যখন সে তার মার সাথে থাকতো তখন সে একদিন বাজে কাজ করছিল, তা দেখে তার মা তাকে অনেক বকাঝকা করছিল। সে আরো বলে আমার কাছে কিছু মহিলার চামড়া ছিল যা দিয়ে আমি একটা জামা তৈরি করেছিলাম, সেটি পরলে আমার খুব ভালো লাগতো আর আমি মহিলাদের প্রাইভেট অঙ্গগুলো আমার বিশেষ জায়গায় রাখতাম আর আমার খুব ভালো লাগতো। এইগুলো শোনার পর ক্রিস্টিনের কাছে অনেক অদ্ভুত মনে হয় আর সে বলে দেখো আমি তো ফিজিশিয়ান না যে তুমি আমাকে এগুলো বলছো, তোমার এগুলো বুঝতে হলে আমাকে একজন ফিজিশিয়ান হতে হবে, তাই তুমি এগুলো বাদ দাও, তুমি অন্য কাউকে এগুলো বলো। তারপর সে তার পার্সোনালি কিছু কথা বলে, যে বলে একজন ছেলে হয়ে মেয়েদের মতো থাকাটা অনেক কঠিন, সমাজ আমাদেরকে এত সহজে মেনে নেয় না, তাই তুমি যেমন আছো তেমনই থাকো। এরপর সে ফোন কেটে দেয়। এইগুলো শুনে এডকিনের অনেক খারাপ লাগে। এরপর রোজ নামের একজন নার্স সেখানে আসে। আসলে সে সল্টির বদলে এখানে আজকে ডিউটি করতে এসেছিল। রোজ অনেক রেগে বলে তোমার এগুলো ফালতু কাজ এখানে চলবে না, তুমি এগুলো বন্ধ করো আর লাইট বন্ধ করে ঘুমিয়ে যাও। তাকে অনেক বকাঝকা করে আর বলে তুমি আজ থেকে একা একা ঘুরতে পারবে না, তোমার সাথে সাথে 2 জন গার্ডও থাকবে, তুমি নিজের ইচ্ছা মতো এখন আর কিছুই করতে পারবে না। এবং তাকে ঘরে তালাবন্দি করে বন্ধ করে রাখা হয়। কিন্তু এরপর সল্টি এসে তাকে চাবি দিয়ে বলে তুমি এটা তোমার কাছে রাখো আর তুমি বাইরে গেলে লুকিয়ে যেও যেন কেউ না দেখতে পারে। এরপর সে চলে যায়। এরপর সিনে দেখানো হয় রোজ ওয়াশরুমে যাচ্ছে
আর সেখানে অন্য পাশে অ্যাডকিনও ছিল। অ্যাডকিন তাকে ভয় দেখায়, এরপর তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। তাকে মেরে ফেলার পর সে গোসল করে রুমে এসে একটা ঘুম দেয়। সকালে সে ঘুম থেকে উঠে করিডোরে হাঁটছিল, তখন সে হঠাৎ করে নার্স রোজকে দেখে, যা দেখে সে হতভম্ব হয়ে যায়। সে ভাবে এটা কিভাবে সম্ভব, সে তো কাল রাতেই তাকে বাজেভাবে মেরে ফেলেছে, কিন্তু সে এখন কিভাবে বেঁচে আছে। সে তার ডক্টরকে বলে, আমি তো রোজকে রাতে মেরে ফেলেছিলাম, তাহলে এখন সে কিভাবে জীবিত আছে। তখন তার ডাক্তার বলে, সবকিছুই তোমার হ্যালুসিনেশন ছিল, তুমি আসলে এগুলো কিছুই করনি। তারপর সে সবকিছু খুলে বলে, আসলে তুমি যে রেডিওতে কথা বলছিলে সেটা আসলে তুমি কারোর সাথে কথা বলছিলে না, তুমি আসলে নিজের সাথে কথা বলছিলে। যখন তুমি কথা বলছিলে তখন একজন নার্স সবকিছু দেখছিল, সে দেখতে পায় যে তুমি তোমার কণ্ঠ পাল্টিয়ে কথা বলছিলে। যখন এক ডক্টরের কাছে সব শুনে সে বিশ্বাস করে না, কারণ সে নিজেকে সবসময় সুস্থ একজন মানুষ ভাবতো। কিন্তু যখন সে জানতে পারে তার মানসিক রোগ আছে, তা তার কাছে অনেক কষ্টের বিষয় মনে হয়। এরপর সে সল্টিকে আবেগময় ভাবে জড়িয়ে ধরে। শেষের এপিসোডে আমরা টেড বান্ডিকে দেখি, সে একটি মেয়ের কাছে সাহায্য চাচ্ছে, আর তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার হাতে কোনো একটি সমস্যা হয়েছে, তাই মেয়েটির কাছ থেকে সে সাহায্য চায়। মেয়েটি তার সাথে তার গাড়ি পর্যন্ত যায়, কিন্তু মেয়েটি হঠাৎ করে গাড়ির ভেতরে আরেকটি মেয়েকে দেখতে পায়, যা দেখে সে টেড বান্ডির দিকে তাকাতেই যাচ্ছিল, তখনই টেড বান্ডি তার মাথায় আঘাত করে বসে। এরপর সিন কাট হয়ে দেখা যায় একটি জঙ্গলে, যেখানে দুইজন মেয়েকে টেড বান্ডি জোর করে বেঁধে রেখেছে। আর আপনাদের সুবিধার্থে বলি, টেড বান্ডি হচ্ছে একজন আমেরিকান সিরিয়াল কিলার, যে অনেকগুলো মেয়েকে কিডন্যাপ করেছে, তাদের রেপ করেছে এবং তাদের মার্ডার করে ফেলেছে। কিছুক্ষণ পরের সিনে দেখানো হয় টেড বান্ডি শেষ বাজাতে বাজাতে আবার জঙ্গলে যাচ্ছে, এবং কিছু দূর যাওয়ার পর সে একটি কালো চাদর সরায়, আর তার ভেতরে ছিল সেই দুই মেয়ে যাদের দেহ পচে গিয়েছে। এটাকে দেখে টেড বান্ডি অনেক খুশি হয় আর বলে, তোমাদেরকে অনেক সুন্দর লাগছে। তারপর সে লাশগুলোর সাথে বাজে কাজ করার জন্য তৈরি হয়। আর এখানেই সিন কাট হয়। সিন কাট হয়ে একটি জেলখানায় দেখানো হয়, যেখানে দুইজন এজেন্ট জেরি বন্ডস নামের একজন সিরিয়াল কিলারের সাথে দেখা করতে আসে। তারা জেরি বন্ডের কাছে এসেছিল তার বক্তব্য নেওয়ার জন্য। তার বক্তব্যের উপর ডিপেন্ড করে তারা নতুন সিরিয়াল কিলারদেরকে ধরতে পারবে। তখন দুই এজেন্ট টেড বান্ডির সিরিয়াল কিলারের ব্যাপারটা তাকে বুঝিয়ে বলে, সে এমন কিছু মেয়েদেরকে খুন করে যারা অনেক অল্প বয়স্ক, আর তারা সবাই কলেজে পড়ে। তাদেরকে সে অনেক বাজেভাবে মারে এবং শেষ পর্যন্ত তাদের সাথে বাজে কাজ করে। এটা শুনে বেরি বলে, সে কি তাদের পায়ের জুতা নিয়ে যায়? আসলে বেরি বন্ড ছিল এমন একজন সিরিয়াল কিলার যার ফ্যাসিনেশন ছিল জুতার প্রতি। সে জুতার জন্য মেয়েদেরকে মারত, আর সে জুতার মাধ্যমে সে নিজের মধ্যে সেক্সুয়ালিটি অনুভব করে। সে দুই এজেন্টকে খুন করার বিষয়টা বলতে থাকে। এরপর তার জন্য দুই এজেন্ট একটি জুতা এনেছিল, যা পরার পর তার মধ্যে অদ্ভুত ধরনের ফিলিংস শুরু করে। এরপর তার আর বক্তব্য নেওয়া যায় না। এরপর সিন চলে যায় এন্ড গেনের কাছে, যার কাছে দুই এজেন্ট এবং একজন মহিলা এজেন্ট এসেছিল। সেখানে তারা টেড বান্ডি সম্পর্কে জানতে এসেছিল এবং টেড বান্ডির কাজকর্মের কিছু ছবি এন্ডকে দেখায়। এন্ড দেখে এবং তার মনে মনে ভালো লাগা শুরু করে। তখন মহিলা এজেন্ট বলে, এটা দেখে কি তোমার মনের মধ্যে অনেক ভালো লাগছে? সে টেড বান্ডি সম্পর্কে কিছুই বলতে পারে না। এরপর রিচার্ড নামের আরেকজন সিরিয়াল কিলারকে দেখানো হয়, যে কিছুটা মেয়েদের মতো দেখতে ছিল। তার অপরাধ ছিল সে অনেকগুলো নার্সকে খুন করেছে, কিন্তু শেষবার যখন সে নার্সদের খুন করতে গিয়েছিল তখন একজন নার্স বেঁচে গিয়েছিল এবং তার জন্য সে পুলিশের হাতে ধরা পড়েছে, আর এখন সে জেলখানায় রয়েছে। এদিকে এড ম্যাগাজিন আর পেপার থেকে টেড বান্ডির খুনের তথ্যগুলো সংগ্রহ করছিল। এরপর সে তার নার্স সল্টির সাথে কথা বলে। সল্টির সাথে তার সম্পর্ক ভালো ছিল। সে সল্টিকে বলে, আমার তো মনে হয় আমি কোনো অপরাধ করিনি, তারপরেও কেন আমাকে এখানে রেখেছে? আমার কি এখানে থাকা উচিত? আমার তো এখানে মোটেও থাকা উচিত না, এগুলো বলে। তখন সল্টি তাকে অনেক সান্ত্বনা দেয়। এরপর সে মন খারাপ করে ঘরে বসে থাকে, আর তার জন্য অনেকগুলো চিঠিও এসেছিল। মন খারাপের জন্য সে চিঠিগুলো পড়তে থাকে। সেখানকার একটি চিঠি এসেছিল রিচার্ডের কাছ থেকে। রিচার্ড তাকে বলে, আমি তোমাকে আমার গুরু মনে করি, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আর আমি তোমাকে অনেক চিঠি লিখেছি। তবে আমারও একজন শিষ্য আছে যে এখন বাইরে কলেজ পড়ুয়া মেয়ে এবং তরুণী মেয়েদেরকে হত্যা করে বেড়াচ্ছে। আমি তার একটি চিঠি তোমাকেও পাঠাবো। সে পরিকল্পনা করছে সে কিভাবে পরবর্তী শিকারকে ধরবে। আসলে সে ছিল টেড বান্ডি, যে এখনো শহরে খুন করে বেড়াচ্ছে। পরের দিন সকালে দেখা যায় একজন এজেন্ট এন্ডের কাছে আসে এবং এন্ডের স্বীকারোক্তি নেয়। স্বীকারোক্তিতে সে টেডের ব্যাপারে সবকিছু বলে দেয়। পরে টিভিতে টেডের ধরা পড়া খবরটি শুরু হয়। তখন সে সবাইকে বলে, আমি টেডকে ধরিয়ে দিয়েছি, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ এটা একটা মানসিক হাসপাতাল ছিল। সবাই পাগল ছিল, আর এড এই সব কিছু করছিল সে বোঝাতে চাচ্ছিল সে অনেক ভালো, সে কখনই কোনো খারাপ কাজ করতে পারে না। এরপর এডের সাথে দেখা করতে একজন মেয়ে আসে, যার নাম ছিল অ্যাডলাইন।
অ্যাডলাইনকে দেখে এড অবাক হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকে। এরপর তাকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কেন আমার সাথে দেখা করতে আসনি? অ্যাডলাইন বলে, আমার অনেক বড় অসুখ হয়েছে, এই জন্য আমি অনেক কিছু ভুলে যাই। আমার মনে হয় ওষুধ খেলে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। এবং চলে যাওয়ার সময় এড তাকে বলে, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। এরপর সিন চলে যায় একটি কবরস্থানে, যেখানে কয়েকজন ইয়াং ছেলে মেয়ে একজনের কবরের ট্যাগ লাইনটা উপরে ফেলে। আসলে এটা ছিল এডগুইনের কবর, তার মানে বোঝায় এডগুইন এখন মারা গিয়েছে। এরপর একটা ছেলে সেখানে ভিশন দেখতে শুরু করে, সে একে একে সবগুলো সিরিয়াল কিলারকে দেখতে শুরু করে। সে শেষে এডগেনকেও দেখতে পায়। এরপর সিন চলে যায় এডগেনের কাছে, যে এখন ভিশনে অনেক কিছু দেখছে, কারণ তাকে সবাই তার গুরু মনে করে, এই জন্য তাকে সেলিব্রিটির কম মনে করছিল না। এরপর দেখা যায় এডগুইন এবং তার মা আগস্টা তাদের বাসার বারান্দায় বসে গল্প করছে। মা আর ছেলের হাসি মুখ দিয়ে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। এই সিরিজের লাস্টের দৃশ্যটা ডিরেক্টরের কল্পনা ছাড়া আর কিছুই ছিল না। তো আপনারা ভাইবেন না যে এটার আর কোনো পার্ট আছে, এটার কিন্তু আর পার্ট নেই, এখানেই গল্প শেষ। এডগুইন মারা গিয়েছে, তার ফ্যামিলির আর কেউই বেঁচে নাই। তো আজকের মতো বিদায়, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার দিয়ে প্লিজ ছড়িয়ে দেন, সবাই জানুক যে আমাদের পৃথিবীতে কেমন বাজে বাজে সিরিয়াল কিলার রয়েছে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।